আনুমানিক ৭,০০০ বছর পূর্বে অর্থাৎ খ্রিস্টপূর্ব ৫,০০০ অব্দে ইউরোপের মধ্যভাগে একটা জাতি ছিল। সেই জাতিটা মোটামুটি একই ধরনের ভাষায় কথা বলতো। সেই ভাষাটির নাম আমরা আজকে ধরে নিব ইন্দো ইউরোপীয়, অথবা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এর নাম দিয়েছেন ইন ইউরোপায়ন, যেটা ইংরেজিতে তিনি লিখেছেন ইন্দো ইউরোপিয়ান, যেটা আনুমানিক ৫,০০০ খ্রিস্টপূর্বাব্দে অর্থাৎ আজ থেকে প্রায় ৭,০০০ বছর পূর্বে ইউরোপের মধ্যভাগে কোনো এক জাতির মধ্যে ছিল বলে ধারণা করা হয়। তবে ইন্দো ইউরোপীয় নামটি তখন ছিল না, এখন আমরা করেছি। কেন করেছি? কারণটা হচ্ছে সেই জাতির অধিকাংশ ভাষাগুলো বেশিরভাগ ক্ষেত্রে ইউরোপের দিকে এবং ইন্দো মানে ভারতবর্ষের দিকে ছড়িয়েছে। সেজন্য আমরা এটার নামকরণ করেছি ইন্দো ইউরোপীয়, কিংবা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সেটার নামকরণ করেছেন হিন্দ ইউরোপায়ন, এবং যেটা ইংরেজিতে আমরা লিখলে ইন্দো ইউরোপিয়ান নামে পরিচিত, যেটা আনুমানিক ৫,০০০ খ্রিস্টপূর্বাব্দে প্রচলিত ছিল বলে ধারণা করা হয়। এখন এই ভাষাগোষ্ঠীটা মোটামুটি দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। মোটামুটি দুইটি ভাগে বিভক্ত হয়ে যায়। একটি হচ্ছে ক্যান্তুম, আরেকটি হচ্ছে শতুম। একটি হচ্ছে ক্যান্তুম, একটি হচ্ছে শতুম। এখন ক্যান্তুমটা কি? ক্যান্তুমটা হচ্ছে যেই যে জাতিগোষ্ঠীর মধ্যে ক বা কে ধ্বনিটা রক্ষিত ছিল তাদেরকে আমরা ক্যান্তুম বলবো, আর যেই জাতিগোষ্ঠীর মধ্যে কটা শতে রূপান্তরিত হয়েছে তাদেরকে আমরা শতম ভাষা গোষ্ঠী বলি। এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে, ক বা কে, পৃথিবীর এতগুলো ভাষার মধ্যে কি রয়েছে? আসলে পৃথিবীর ভাষার যে পার্থক্য হয় সেই পার্থক্যটা মোটামুটি শব্দ বা ওয়ার্ড থেকে পার্থক্য হতে শুরু করে। ধ্বনিতে তেমন একটা পার্থক্য দেখা যায় না। আমরা পৃথিবীর প্রত্যেকটা ভাষা বিশ্লেষণ করলে মূল ধ্বনিগুলো কাছাকাছি মানেরই পাই। তো অনেক জাতিগোষ্ঠী, আমরা জানি ভাষা হচ্ছে একটা নদীর গতিপথের মতো, সেটা পাল্টাতে থাকে। কিভাবে পাল্টাতে থাকে? আমরা জানি সাধারণ মানুষ যখন কোনো ভাষায় কথা বলে তখন সে ধ্বনি ভুলভাবে বলে, সে শব্দের ভুলভাবে ব্যাখ্যা করে, ভুল অর্থে ব্যবহার করে। এভাবে ভাষা কিন্তু ধীরে ধীরে পাল্টাতে থাকে, এবং পাল্টাতে পাল্টাতে এমন এক অবস্থায় পৌঁছে যায় যেখানে আমাদের কাছে মনে হয় যে এটি মনে হয় নতুন একটি ভাষা। তো ঠিক তেমনি এই যে ইন্দো ইউরোপীয় ভাষা বংশটা রয়েছে, আমি এখানে উল্লেখ করে রাখি, পৃথিবীতে আজকে আমরা যে ৩,৫০০, কারো কারো মতে ৪,৫০০, কারো কারো মতে ৭,৭০০-এর অধিক ভাষা পেয়ে থাকি, সে সবগুলো ভাষা ১২ থেকে ১৪টি ভাষা বংশ থেকে উৎপত্তি লাভ করেছে বলে ভাষাবিদদের ধারণা। তার মধ্যে অন্যতম একটা ভাষা বংশের নাম হচ্ছে ইন্দো ইউরোপিয়ান বা ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় অন্যতম বলতেছি কেন? কারণ বর্তমান বিশ্বের সব থেকে যে ভাষাটি খুব বেশি প্রচলিত ইংরেজি ভাষা, সেই ইংরেজি ভাষাটা, তারপর এক সময়ের দাপটের যে ভাষা সংস্কৃত ভাষা, সেই সংস্কৃত ভাষাটা, এবং আমার যে মাতৃভাষা বাংলা ভাষা, এবং এমনকি আহ এখনকার অন্যতম একটা ভাষা হিন্দি ভাষা, যেটা ষোড়শ প্রাকৃত থেকে উৎপত্তি, সেই হিন্দি ভাষার উৎপত্তিও কিন্তু এই ইন্দো ইউরোপীয় ভাষা বংশ থেকে। শুধু তাই নয়, আমরা যদি বলি ল্যাটিন ভাষা, আমরা যদি বলি গ্রিক ভাষা, আমরা যদি বলি কেল্টিক ভাষা, এই ভাষাগুলো কিন্তু উৎপত্তি লাভ করেছে এই ভাষা বংশ থেকে। আমি স্থানের স্বল্পতার কারণে এতগুলো ভাষা বংশ দেখাতে পারিনি, কিন্তু এই ভাষা বংশ থেকেই মূলত পৃথিবীর বিখ্যাত বিখ্যাত ভাষাগুলোর উৎপত্তি লাভ করেছে। তাহলে আমরা বলতেছি ইউরোপের মধ্যভাগে ৫,০০০ খ্রিস্টপূর্বাব্দে একটা জাতি ছিল, যেই জাতিটা মোটামুটি
একই ধরনের ভাষায় কথা বলতো, সেই ভাষাটা পরবর্তীতে দুটি ভাগে বিভাজিত হয়ে যায়। একটি হচ্ছে ক্যান্টুম, একটি হচ্ছে শতম। এখানে মূলত যে জিনিসটা ছিল, আমরা কে বলি কিংবা ক বলি, সেই ধ্বনিটা বিবর্তিত হয়ে এখানে রক্ষিত ছিল, আর এখানে হচ্ছে কে বা ক ধ্বনিটা শতে কিংবা এস ধ্বনিতে রূপান্তরিত হয়েছে। উদাহরণ হিসেবে আমি বলতে পারি আসলে এইভাবে ধ্বনিগুলো কিভাবে বিবর্তিত হয়। আমরা একটু খেয়াল যদি করি, আমাদের বাংলা ভাষার মধ্যেও নোয়াখালীর মানুষরা পানিকে হানি বলে। দেখা যায় কোন কোন জায়গায় যে যেটা ছোট দাদা আছে সেটাকে বলতেছে সোরদা। তাহলে এই যে টটা র হয়ে যাওয়া, এমনকি আমাদের চট্টগ্রামের ভাষার মধ্যে আমরা দেখি খলা না বলে আমরা বলি হলা। তাহলে এই যে খটা হতে রূপান্তরিত হওয়া কিংবা হ ফতে রূপান্তরিত হওয়া, আহ, র টতে রূপান্তরিত হওয়া, রতে রূপান্তরিত হওয়া, এই ধরনের অনেক ধ্বনি পরিবর্তনের উদাহরণ আমরা বুড়ি বুড়ি দেখতে পাই। এই পরিবর্তনের ফলে ভাষা ধীরে ধীরে বিবর্তিত হতে থাকে, ধীরে ধীরে বিবর্তিত হতে থাকে। এই বিবর্তিত হওয়ার ফলে আমরা আনুমানিক ৩৫০০ খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ আজ থেকে ৫,৫০০ বছর পূর্বে দুইটি ভাগে বিভাজিত দুইটি গোষ্ঠী দেখি, একটি ক্যান্টুম এবং একটি শতম। এবার আসি, ক্যান্টুমের ক্ষেত্রে আমি বেশি যাব না, কারণ ক্যান্টুম ভাষা থেকে অধিকাংশ আহ, ইউরোপীয় ভাষাগুলো ছড়িয়েছে। তাই আমার যেহেতু বাংলার দিকে সম্পর্ক নেই, তাই আমি ক্যান্টুম ভাষাগোষ্ঠীর দিকে বেশি যাচ্ছি না। তবে ক্যান্টুম ভাষাগোষ্ঠী মোটামুটি 5টি ভাগে বিভক্ত হয়ে যায়। তার মধ্যে দুইটি হচ্ছে এশিয়া অঞ্চলের দিকে, তার মধ্যে হিত্তিক এবং তোকারিক, এগুলো ছিল এশিয়া অঞ্চলের দিকে। আমরা জানি তুরস্ক হচ্ছে এশিয়া এবং ইউরোপের মাঝামাঝি একটা দেশ। তো সেই হিসাবে এই দুটি আহ ভাষা বংশ এশিয়ার দিকে ছড়িয়েছে। আর ক্যান্টুমের বাকি যে তিনটা ভাষা বংশ রয়েছে, একটা হচ্ছে গ্রিক, একটা ক্যাল্টিক যেটা ইতালির জায়গার মধ্যে রয়েছে, আর একটা টিউটেনিক যেটা জার্মানিক থেকে হয়েছে। জার্মানিক ভাষা জার্মান দেশের দিকে ছিল। এই তিনটি ছিল ইউরোপের দিকে, এবং এই তিনটি ছিল এশিয়া, এই দুটি ছিল এশিয়ার দিকে। হিত্তিক এবং তুকারিক ছিল এশিয়ার দিকে। তো আমি শুধু, যেহেতু ইংরেজি ভাষার উৎপত্তি কোথায় থেকে জানতে আমাদের ইচ্ছে হয়, আমি তাই শুধু ইংরেজি ভাষার উৎপত্তি কোথা থেকে হয়েছে সেটা একটু দেখাচ্ছি। সেটা হচ্ছে জার্মানির যে টিউটেনিক ভাষাটা ছিল, সেই টিউটেনিক ভাষাটা পরবর্তীতে তিনটি ভাগে বিভাজিত হয়ে যায়। আমরা জানি জার্মানরা এক সময়, যে ব্রিটেন এক সময় সারা পৃথিবী শাসন করেছে, সে ব্রিটেনকে কিন্তু জার্মানরা এক সময় শাসন করেছে। তো সেই জার্মানের যে দুর্ধর্ষ যে জাতি তারা ছিল, তারা ইংল্যান্ডের মধ্যে পর্যন্ত বিস্তার করেছে, তাদের রাজ্য বিস্তার লাভ করেছে। তো সেই ভাষাটা পরবর্তীতে তিনটি ভাগে বিভাজিত হয়। একটা ছিল গথিক, এবং একটা ছিল উত্তর জার্মানিক, একটা পশ্চিম জার্মানিক। তো পশ্চিম জার্মানিকের পরের স্তরটা ছিল ইংরেজি। ইংরেজি ভাষার ঠিক আগের স্তরটা হচ্ছে পশ্চিম জার্মানির যে ভাষাটা, সে ভাষাটা। তাহলে আমরা এবার ক্যান্টুম থেকে আসবো একটা শতমের দিকে। কারণ হচ্ছে আমাদের যে প্রিয় মাতৃভাষা বাংলা ভাষা, সে বাংলা ভাষার উৎপত্তি লাভ করেছে কিন্তু এই শতম ভাষা গোষ্ঠী থেকে। এই শতম ভাষা গোষ্ঠী মোটামুটি 4টি ভাগে বিভাজিত হয়ে যায়। একটা ছিল আলবেনিক, একটা আর্মেনিক, একটা বাল্টোস্লাভেনিক, একটা হিন্দ আর্য। এগুলো আমরা দেশগুলো চিনি। যেটা আলবেনিয়ার মধ্যে রয়েছে সেটা আলবেনিক। আর যেটা আর্মেনিয়া, আমরা আজারবাইজান আর্মেনিয়ার যে যুদ্ধ, আহ, সেই জিনিসটা আমরা প্রায় সময় শুনে থাকি। তো সে আর্মেনিক যে জায়গাটা, সে আর্মেনিয়া জায়গার মধ্যে একটা ভাষা ছড়িয়েছে, সেই ভাষাটার নামে হচ্ছে আরমানিক। এবং স্লোভানিয়া দেশের দিকে একটা ভাষা ছড়িয়েছে, সেটা বাল্টো স্লাভেনিক নামে পরিচিত। এরপরে একটা জাতি ছিল যারা প্রায় যাযাবর বলা যেতে পারে, খুব বেশি পরিমাণ যাযাবর ছিল। তো এই জাতিটার নাম হচ্ছে আর্য জাতি। এর ভিতর বলে রাখি, আর্যরা নিজকে সৎ বংশজাত বলে পরিচয় দিত, এবং আর্য শব্দের অর্থ হচ্ছে সৎ বংশজাত। যাই হোক, এই আর্যর যে ভাষাটা, সেটা আনুমানিক 2500
মানে হচ্ছে 2500 খ্রিস্টপূর্বাব্দে, মানে আজ থেকে 4500 বছর আগে, আজ থেকে 4500 বছর আগে এই ভাষাটা প্রচলিত ছিল। এই আর্যরা ধীরে ধীরে এশিয়া তথা ভারতের দিকে এগোতে থাকে এবং তারা ইরান পার হয়ে বর্তমান যদি বলি বর্তমানের পাকিস্তানের পাকিস্তান আফগানিস্তানের যে মাঝখানে খাইবার প্রদেশ আছে, সেই খাইবার প্রদেশ পেরিয়ে সিন্ধু নদ পেরিয়ে ধীরে ধীরে ভারতবর্ষ পেরিয়ে আমাদের এই বঙ্গ ভূখণ্ড পর্যন্ত চলে আসে। তো আমরা দেখি এই আর্য ভাষাটা যেখানে ইরানে ছড়িয়েছে সেটা ইরানি, আর যেটা আফগানিস্তান এবং পাকিস্তানের ওইদিকে ছড়িয়েছে মাঝামাঝি অঞ্চলে সেটা ছিল দারুদিক ভাষা। এবং আহ ভারতবর্ষের দিকে যে আর্যরা চলে এসেছিল তাদের যে ভাষা সে ভাষাটা হচ্ছে ভারতীয় আর্য। এবং এই ভারতীয় আর্য আনুমানিক 1200 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ আজ থেকে প্রায় 2200 বছর পূর্বে এই ভাষাটা ছিল বলে ধারণা করা হয়। তবে এগুলো সবগুলোই আনুমানিক। এরপরে আমরা যদি দেখি এই ভারতীয় ভাষা, আমি এর ভিতর উল্লেখ করিনি প্রতিটি ভাষা থেকে কিন্তু অনেকগুলো ভাষার উৎপত্তি হয়েছে। এখানে আলবেনিক, আর্মেনিক, বাল্টো স্লাভেনিক সবগুলো ভাষা থেকে ভাষার উৎপত্তি হয়েছে। আমি স্থানের কারণে দেখাতে পারি নাই। ইরানিক, দারদিক এই ভাষাগুলো থেকেও কিন্তু ভাষার উৎপত্তি হয়েছে, স্থানের কারণে দেখানো সম্ভব হয়নি। আমি শুধু যেদিকে বাংলা আছে ওই দিকেই চলে এসেছি। এখন একটু দেখি ভারতীয় ভাষা, এই যে আর্যরা ভারতবর্ষে প্রবেশ করেছিল তাদের একটা ধর্মগ্রন্থ ছিল। সেই ধর্মগ্রন্থ নাম হচ্ছে বেদ, এবং এই বেদ 4 ভাগে বিভক্ত, সাম, যজু, অথর্ব, ঋগ্বেদ, এই 4টি ভাগে বিভক্ত। তো এই মুনি ঋষিরা, অর্থাৎ যারা খুব উচ্চ মার্গের শিক্ষিত ছিল, খুব বেশি পণ্ডিত ব্যক্তি ছিল, সেই পণ্ডিত ব্যক্তিরা যে ভাষায় কথা তাদের শাস্ত্রগুলো লিখতো, তাদের শাস্ত্র লিখতো এবং তারা নিজেদের মধ্যে কথোপকথন করত, সেই ভাষাটার নাম ছিল বৈদিক ভাষা। অর্থাৎ বেদের ভাষাটাকে বলা হচ্ছে বৈদিক ভাষা। এবং এই বৈদিক ভাষাকে কিছু সংস্কার করা হয়, সংস্কার করার পরে এই ভাষাটার নাম দেওয়া হয় সংস্কৃত ভাষা। আমি আবার বলতেছি, বেদের সে ভাষাটা সংস্কার করার পরে যে ভাষাটা উৎপত্তি লাভ করে তার নামই হচ্ছে সংস্কৃত ভাষা। সংস্কৃত ভাষা এমন একটি ভাষা ছিল যে ভাষা ব্যাকরণের নির্দিষ্ট নিয়ম মেনে চলতো, যার কারণে এই ভাষাটিকে সাধারণ মানুষের মুখে বলতে দেওয়া হয়নি। এই ভাষাটি শুধু পণ্ডিত ব্যক্তিরাই বলতো এবং পণ্ডিত ব্যক্তিরাই তাদের সাহিত্য লেখার জন্য ব্যবহার করত। যেহেতু পণ্ডিত ব্যক্তিরা এই ভাষাটা বলতো এবং সাহিত্য লেখার জন্য ব্যবহার করত, তাই এই ভাষা থেকে আর কোনো ভাষার উৎপত্তি হয়নি। কারণ ভাষার উৎপত্তি হতে গেলে, আমি আরেকবার বলি, ভাষার উৎপত্তি হতে গেলে এই ভাষাটা সাধারণ জনগণের মুখে থাকতে হবে। কারণ একজন রিক্সাওয়ালা, একজন নাবিক, একজন জেলে, সেই কিন্তু ভাষাগুলো ভুল করে। সে সে মানুষটা রিক্সাকে রিক্সা বলতে পারে, ঠিক আছে। যে কোনো যে ভুল, আমরা যে বেশিরভাগ ক্ষেত্রে ভাষা ভুলে ভরা হয়ে যায়, সেটা সাধারণত যদি সাধারণ মানুষের মুখে প্রচলিত থাকে তখন সেই ভাষাটা ভুল হয় এবং তখন ভাষাটা পাল্টায়। যেহেতু এই ভাষাটা আর পাল্টায়নি, সুতরাং আমরা এটা বলতে পারি সংস্কৃত ভাষা থেকে কোনো ভাষা আর উৎপত্তি লাভ করেনি। এবং ধীরে ধীরে এই ভাষাটি একসময় ডেড ল্যাঙ্গুয়েজ তথা মৃত ভাষা হিসাবে পরিগণিত হয়। এখন যখন সংস্কৃত ভাষায় ধরে নিলাম হস্ত একটা শব্দ ছিল, তখন সাধারণ মানুষরা হস্ত বলতো না, বলতো হত্ত। সেখান থেকে আমার বাংলায় হাত এসেছে। ধরে নিলাম ধরে নিলাম মৎস্য একটা শব্দ আছে সংস্কৃত ভাষায়, সেটা সাধারণ মানুষরা কিন্তু এই মৎস্য কথাটা বলতে পারতো না, তারা মৎস্য মৎস্য করতো, সেখান থেকে মাছ এসেছে। সাধারণ মানুষরা যখন আহ, যদি সংস্কৃত ভাষায় চন্দ্র থাকে, সাধারণ মানুষরা সেটা ছন্দ ছন্দ করত, সেখান থেকে চাঁদ এসেছে।
তাহলে আমরা আজকে এই যে হাত, মাছ, চাঁদ এই শব্দগুলো বলি, অর্থাৎ যেগুলো তদ্ভব শব্দ হিসাবে খাঁটি বাংলা হিসাবে ব্যবহার করি, সেই শব্দগুলো কিন্তু সংস্কৃত ভাষা থেকে নয়, বরং সংস্কৃত ভাষা যেই সময়ে ছিল একই সময়ে সাধারণ মানুষরা যে প্রাকৃত ভাষায় কথা বলতো সেই ভাষাগুলো থেকে বিবর্তিত হয়ে এসেছে এই শব্দগুলো, তদ্ভব শব্দগুলো। আমি যদি আরো কিছু উদাহরণ দিই, যেমন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তার বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থে যে উদাহরণগুলো দিয়েছে, সেই উদাহরণগুলো দিয়ে যদি আমি বলি, আহ তিনি একটা উদাহরণ দেখিয়েছে একটা বাক্যের মধ্যে। সংস্কৃতে একটা বাক্য আছে ইয়ং স্ত, তো এই ইয়ং স্তটা পরবর্তীতে আমাদের বাংলা করলে হয় তুমি আসো, কিন্তু প্রাকৃত ভাষায় ছিল তুমি আসহ। তো এই তুমি আসহ শব্দটা থেকে তুমি আসো শব্দটা এসেছে, ইয়ং স্ত থেকে নয়। তো প্রথমে যখন বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে হয়েছে এই ধরনের প্রশ্ন আসলো, তখন সংস্কৃত জানা পণ্ডিত বর্গরা বলল বাংলা হচ্ছে সংস্কৃতের দুহিতা, অর্থাৎ বাংলা ভাষার উৎপত্তি হয়েছে সংস্কৃত ভাষা থেকে। কেন বলেছে? কারণ আমরা উৎস অনুসারে বাংলা ভাষার শব্দ পাই 5 প্রকার: একটা তদ্ভব, একটা তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। তো যা হোক, তখন তারা কি করলেন, সংস্কৃত জানা পণ্ডিত বর্গরা একটা চিন্তা করলেন, আহ, যে ডিকশনারিতে বা তখনকার সাহিত্যিকরা যে শব্দগুলো ব্যবহার করত, বিশেষ করে ঊনবিংশ শতাব্দীর শুরুর দিকে সাহিত্যিকরা যে শব্দগুলো ব্যবহার করত তার একটা আনুমানিক পার্সেন্টেজ করে। তো আনুমানিক শতকরা করার পরে তারা দেখে যে তৎসম শব্দ হচ্ছে 25%, অর্ধ তৎসম 5%, তারপর তদ্ভব 60%, এবং দেশি 2%, এবং বিদেশি শব্দ হচ্ছে 8%। অর্থাৎ 60 প্লাস 25 প্লাস 5, 90 ভাগ শব্দ কোনো না কোনো ভাবে সংস্কৃত ভাষার সাথে জড়িত ছিল। যেহেতু 90 ভাগ শব্দ সংস্কৃত ভাষা থেকে জড়িত ছিল, তাই তারা প্রথমে বললেন বাংলা সংস্কৃতের দুহিতা। দুহিতা শব্দের অর্থ হচ্ছে কন্যা, অর্থাৎ বাংলা ভাষার উৎপত্তি হয়েছে সংস্কৃত ভাষা থেকে। কিন্তু পরবর্তীতে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় এবং স্যার জর্জ গিয়ারসন, বিশেষ করে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় ওডিবিএল গ্রন্থে দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ 1926 সালে প্রথম এটা প্রমাণিত করেন যে বাংলা সংস্কৃত থেকে আসেনি। তো স্যার জর্জ গিয়ারসন এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মত ধরে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একই ধরনের মত দিয়েছেন। তবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ আর সুনীতি কুমার চট্টোপাধ্যায়দের মতের মধ্যে পার্থক্য হচ্ছে, তারা বলেছে এই যে সংস্কৃত ভাষা যদি সংস্কৃত ভাষা থেকে না এসে প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষার উৎপত্তি লাভ করে, তাহলে বাংলা ভাষার উৎপত্তি নিশ্চয় কোন প্রাকৃত থেকে হয়েছে। কারণ ভারতবর্ষে অনেক ধরনের প্রাকৃত ভাষা, প্রাকৃত মানে হচ্ছে প্রকৃত জনের ভাষা, মানে খুব সাধারণ মানুষের ভাষা। তাহলে কোন প্রাকৃত থেকে বাংলা ভাষা উৎপত্তি হয়েছে? তখন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় যে মত দিলেন যে মাগধী প্রাকৃত থেকে, মাগধী অপভ্রংশের পরে হয়েছে বাংলা। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সেখানে দ্বিমত পোষণ করলেন। তিনি বললেন যে মাগধী প্রাকৃত থেকে নয়, বরং গৌড়ী প্রাকৃত থেকে, গৌড়ী অপভ্রংশের ভেতর দিয়ে বাংলা উৎপত্তি লাভ করেছে। এবং তিনি এটা এই গৌড়ী শব্দটা দণ্ডী নামে একটা আহ, বিশিষ্ট ব্যক্তির আহ, বই থেকেই এই শব্দটা আনলেন, এবং তিনি নিজে এটা স্টার চিহ্ন দিয়ে রেখেছেন, যেটা একটা আনুমানিক ভাষা। সুতরাং আমরা আসলে এক্স্যাক্টলি বলতে পারি না যে বাংলা ভাষার উৎপত্তি কোন প্রাকৃত থেকে হয়েছে, কিন্তু আমরা এটা ধারণা করতে পারি বাংলা ভাষার উৎপত্তি লাভ করেছে সংস্কৃত ভাষার সময়ে, একই সময়ে যে প্রাকৃত বা প্রকৃত জনের ভাষা ছিল সেই কথ্য ভাষা বিবর্তিত হতে হতে আজকের বাংলা উৎপত্তি লাভ করেছে। তাহলে আমরা যদি দেখি বৈদিক ভাষা যেই সময়ে ছিল একই সময়ে প্রাচীন প্রাচ্য ভারতীয় আর্য ছিল। এখন একটা কথা বলে নি, প্রাচীন প্রাচ্য ভারতীয় আর্য কেন বাংলার দিকে? আমরা জানি প্রাচ্য শব্দের অর্থ হচ্ছে পূর্ব দিকে, আর উদিচ্য শব্দের অর্থ হচ্ছে উত্তর দিকে, আর প্রাচ্য শব্দের অর্থ হচ্ছে পশ্চিম দিকে। আমরা যদি দেখি ভারতবর্ষেরও আমরা পূর্ব দিকে, অর্থাৎ আমাদের পূর্বে ভারতবর্ষের 7 সিস্টার রয়েছে, আহ কিন্তু বিশাল ভারতটা আমাদের পশ্চিম দিকে রয়েছে। আমরা হচ্ছে ভারতবর্ষের পূর্ব দিকে।
সুতরাং বাংলা ভাষার উৎপত্তি প্রাচ্যের দিকে হয়েছে, এটা স্বাভাবিক। তো এই প্রাচীন কথ্য ভারতীয় আর্য ভাষাটা ছিল, এই আর্য ভাষাটার বিভিন্ন প্রাচ্য ভাষা ছিল। যেমন আমরা যদি বলি প্রাচীন উদিচ্য, এই প্রাচীন উদিচ্যটা কেন, এটা উত্তর দিকে ছিল ভারতবর্ষের, মানে প্রাচীন কালে উদিচ্য এখানে থেকে, বিশেষ করে ওই সিন্ধু নদ যে আছে, সেখান থেকে যে ভাষাগুলো যে উৎপত্তি লাভ করেছে, সেই দিকের গুলোই হচ্ছে প্রাচীন উদিচ্য। প্রাচীন সরসনী, এই প্রাচীন সরসনী থেকে একটা বিখ্যাত যে ভাষা পরবর্তীতে রূপান্তরিত লাভ করেছে, সেটা হচ্ছে হিন্দি ভাষা, যেটা আমরা সবাই চিনি। এরপরে হচ্ছে পালি ভাষা। বৌদ্ধ ধর্মাবলম্বী যারা আছে তারা খুব ভালো করেই চিনে এই ভাষাটা, এবং বৌদ্ধ ধর্মের যে বিখ্যাত ধর্মগ্রন্থগুলো, সেইগুলো পালি ভাষায় রচিত। যাক, অশোক লিপির ভাষা। অশোক লিপি হচ্ছে, আমরা জানি সম্রাট অশোকের একটা ঘটনা রয়েছে। সম্রাট অশোক কলিঙ্গদের সাথে যুদ্ধ করেছে। তো কলিঙ্গদের সাথে যখন যুদ্ধ করেছিল, ওই যুদ্ধের ভয়াবহতা থেকে দেখে তিনি এতই মনে কষ্ট পেয়েছিলেন যে আমি এতগুলো জীব কেন মেরে ফেললাম। তখন তিনি হিন্দু ধর্ম থেকে বৌদ্ধ ধর্মে কনভার্ট হয়েছিল, এবং তিনি ভেবেছিলেন জীবহত্যা মহাপাপ, এবং তার কারণে অনেক মানুষ বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিল, এবং বৌদ্ধ ধর্মের প্রচার প্রসারে সম্রাট অশোক বিশাল একটা ভূমিকা পালন করেছিল। যাক, সম্রাট অশোকের সেই যে লিপি, সেই সময় যে লিপি পাওয়া যায়, সেই ভাষাটাই নাম বলা হচ্ছে অশোক লিপির ভাষা। এখন আসি প্রাচীন প্রাচ্য। আমি প্রাচীন প্রাচ্যটা শেষের দিকে রেখেছি, যদিও ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তারা মাঝখানে করে রেখেছে, আমি এদিকে রেখেছি কারণ বাংলার এদিক থেকে আনতে চাচ্ছি। এটা আনুমানিক 500 খ্রিস্টপূর্বাব্দে, অর্থাৎ আজ থেকে প্রায় 2500 বছর পূর্বে এই প্রাচীন প্রাচ্য ভাষাটা প্রচলিত ছিল। এই প্রাচীন প্রাচ্য ভাষাটা থেকে অনেকগুলো প্রাকৃত ভাষা উৎপত্তি লাভ করে। আমি যদি বলি, সেখান থেকে প্রাচীন সিংহলি ভাষা। আচ্ছা, এই সিংহলি ভাষা তাহলে কোন ভাষা? আমরা জানি শ্রীলঙ্কার পূর্ব নাম হচ্ছে সিংহল। এই শ্রীলঙ্কার ভাষা, এবং শ্রীলঙ্কার পাশে যে মালদ্বীপের ভাষা, মালদ্বীপের ভাষা, শ্রীলঙ্কার ভাষা, এই দুইটি ভাষায় উৎপত্তি লাভ করেছে প্রাচীন সিংহলি ভাষা থেকে। এরপর আমরা যদি বলি মহারাষ্ট্রীয় প্রাকৃত, আমরা জানি ভারতে একটা প্রদেশ আছে মহারাষ্ট্র, সেই প্রদেশে যে ভাষাটা প্রচলিত আছে, সেটা মহারাষ্ট্রীয় প্রাকৃত থেকে উৎপত্তি লাভ করেছে। এরপরে বলি অর্ধ মাগধী প্রাকৃত, মাগধী প্রাকৃত, গৌড়ী প্রাকৃত। ওই যে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় যে বলেছিলেন মাগধী প্রাকৃত থেকে মাগধী অপভ্রংশের ভেতর দিয়ে বাংলা উৎপত্তি লাভ করেছে, এইটাই হচ্ছে সে মাগধী প্রাকৃত। কিন্তু আমরা আপাতত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতটা মেনে নিয়েছি, ধরেছি গৌড়ী প্রাকৃত থেকে গৌড়ী অপভ্রংশের ভেতর দিয়ে বাংলা ভাষা উৎপত্তি লাভ করেছে। এখন কথা হচ্ছে, এখানে যত প্রাকৃত দেখতেছি সবগুলো কিন্তু পরে অপভ্রংশ হয়ে যায়। মানে প্রাকৃত মানে প্রকৃত মানুষের ভাষা ছিল, এই প্রকৃত মানুষের ভাষাগুলো যখন ভুলে ভরা হয়ে যায়, সেই স্তরটার নাম দেওয়া হয় গৌড়ী, মানে সব স্তরের হচ্ছে অপভ্রংশ নাম দেওয়া হয়। গৌড়ী অপভ্রংশটা 3 ভাগে বিভক্ত হয়ে যায়। একটা হচ্ছে বিহার অঞ্চলের বিহারি, ভারতের বিহার অঞ্চলের বিহারি, ভারতের উড়িষ্যা অঞ্চলের উড়িয়া ভাষা, এবং আরেকটা স্তরের নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নামকরণটা করেছেন। তিনি বলেছেন এটা বঙ্গ খামরূপী, অর্থাৎ তখনও বাংলা হয়নি। এবং আমাদের বাংলা ভাষার যে আদি নিদর্শন চর্যাপদ, এই চর্যাপদের ভাষাটাকেও তিনি বঙ্গ কামরূপী বলে আখ্যায়িত করেছেন। যাই হোক, এই বঙ্গ কামরূপী থেকে আর দুটি ভাষা উৎপত্তি লাভ করে। একটার নাম হচ্ছে আসাম অঞ্চলের আসামি, এবং বাংলা। তো আসামি অঞ্চলের যে আসামি যে ভাষা, এই ভাষাটা বাংলা ভাষার সাথে সব থেকে বেশি সাদৃশ্যপূর্ণ একটি ভাষা। এখন আমাদের এত পড়ার পরে একটা মনে প্রশ্ন আসবে যে ভাষা আসলে তাহলে পাল্টায় কিভাবে? ভাষা আসলে পাল্টায় আমি কিভাবে, কিছু উদাহরণ দিই। ধ্বনিগত ভাবে যেভাবে পাল্টায়, যেমন আমরা চট্টগ্রামের মানুষরা লাভ দেওয়াকে বলি ফাল মারা, তাহলে লাভটা উল্টে গিয়ে ফাল হয়ে গেল। আর যদি বলি ধ্বনিগত ভাবে, যদি বলি অনেকগুলো, যেমন জন্ম, জন্ম শব্দটা কেউ যদি উচ্চারণ করতে গিয়ে জন্ম বলে, তখন ধীরে ধীরে এটা বিবর্তিত হয়ে যাচ্ছে। যদি বলি লাল, এই শব্দটা কারো উচ্চারণগত ভাবে ভুল হতে হতে নাল যখন হয়, তখন এটা বিবর্তিত হয়ে যাচ্ছে। জুতা একটা শব্দ, যখন আদর করে বলতেছি জুতো, তখন এটা বিবর্তিত হয়ে যাচ্ছে। এভাবে ভাষাগুলো ধীরে ধীরে বিবর্তিত হয়ে যায়। আমরা যদি বলি বড় দাদা,
সে বড় দাদাটা সংক্ষিপ্ত হয়ে বর্দা হলো, সেখান থেকে আবার হয়ে আবার পাল্টে গিয়ে হলো বদ্দা, এভাবে পাল্টে গেল। আমরা যদি কোনো জায়গায় একটা বটতলা দেখি, সে বটতলাটা ধীরে ধীরে হয়ে গেল বটতল, তারপর হয়ে গেল বটতল। তাহলে এই যে শব্দটা পাল্টে যাচ্ছে, ধ্বনিগুলো পাল্টে যাচ্ছে, এভাবে ভাষা পাল্টে যায়। শুধু ধ্বনি না, অর্থ পাল্টে যায়। আজকে আমরা স্মার্ট শব্দ বলি, আমরা স্মার্ট বলি, আমরা যে স্মার্ট বলতেছি, স্মার্ট শব্দের অর্থ কি বুঝি? স্মার্ট শব্দের অর্থ বুঝি চৌকস, কিন্তু একসময় স্মার্ট শব্দের অর্থ ছিল যন্ত্রণা। আজকে আমরা যে স্যালারি বলতে কি বুঝি? স্যালারি বলতে বুঝি বেতন, কিন্তু একসময় স্যালারি ছিল সৈনিকদের জন্য বরাদ্দকৃত লবণ বা সল্ট। এই সৈনিকদের জন্য যখন সল্ট বরাদ্দ করা হতো, তখন সেগুলোকে বলা হতো স্যালারি। পরবর্তীতে সৈনিকদের জন্য যা কিছু ব্যবহৃত হচ্ছে তাকে বলা হচ্ছে স্যালারি। পরবর্তীতে পাল্টে গিয়ে সবার জন্য যে সম্মানের ব্যবস্থা করা হচ্ছে সেটাকে বলা হচ্ছে স্যালারি। এভাবে শব্দের অর্থ, শব্দের ধ্বনি, শব্দের অর্থ, ধ্বনি এগুলো পাল্টাতে পাল্টাতে ধীরে ধীরে ভাষাটা এমন অবস্থায় চলে যায়, মনে হয় এটা একটা নতুন ভাষা। শুধু আমরা উদাহরণ দিলেও বুঝতে পারি, আমরা যে প্রাচীন বাংলায় যে দেখতে পাই যে চর্যাপদ, সেখানের কথাগুলো কেমন ছিল, কা তরুবর পাঞ্চ বিড়াল চঞ্চল চিয়ে পরিয়টো কাল। তাহলে এগুলো কি আজকের বাংলার মতো আমার মনে হয়? যে সেখানে ছিল আহ কালো তো মরো বড় নাহি পরবেশী, হারি তো বাতো নাহি নীতি আবেশী। এই কথাগুলো কি আজকের সাথে বোঝা যায়? যে শ্বশুরা নিত গেল বহুরি জাগায়ও, কানের চড়ে নিল খাগই মাগই। তো এই এই যে ভাষা, এগুলো ছিল একসময় প্রাচীন বাংলা। আজকের সে বাংলা কি বোঝা যায়? এভাবে হচ্ছে ভাষা বিবর্তিত হতে থাকে।